নমস্কার। গল্পকথক মিতার পরিবারে তোমাকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি পাঠ করে শোনাচ্ছি নরেন্দ্রনাথ মিত্রের জামাই ছোট গল্পটি। গভর্নমেন্ট প্লেসের বড় অফিস বাড়িটার সামনে 10টা বাজতে না বাজতেই পানের পুঁটলি নিয়ে এসে বসল প্রমোদা। এত সকালে বাবুরা পান খায় না। অন্য কেউ এসে যে তার জায়গা দখল করে বসবে তেমন আশঙ্কাও নেই। তবু প্রমোদা সকাল সকালই আসে। বিক্রি তেমন হোক আর না হোক, অফিসের সামনে সন্ধ্যা পর্যন্ত ঠায় বসে থাকে। বয়স বছর 45 হবে, কিন্তু চেহারায় আরও বেশি বুড়ি বলে মনে হয়। চুলে পাক ধরেছে, রোগা লম্বা দেহটা নুয়ে পড়েছে সামনের দিকে। বেশবাসের ওপর কোনো রকম লক্ষ্য নেই। চুল পেরে সাদা একখানা আধ ময়লা ধুতি পরনে। গায়ে কোথাও কোনো গয়না নেই, অথচ একটু যত্ন নিলে দেহ এখনো সুন্দর দেখায় প্রমোদার। লক্ষ্য করলে চোখে মুখে বিগত যৌবনশ্রীর এখনো কিছুটা আভাস মেলে। ভাগ্য ভালো, অফিসে ঢুকবার আগে 24-25 বছরের দুজন যুবক আজ সামনে এসে দাঁড়ালো। একজন জিজ্ঞাসা করল, মিঠে পান হবে? হবে বাবা। তাহলে দাও দুটো। সঙ্গীটি বলল, আহ, আবার আমার জন্যে নিচ্ছ কেন সুকুমার? আমি পান খাবো না। সুকুমার বলল, আহা, খাও না শুভেন্দু, বেশ ভালো পান। শুভেন্দু বলল, তাহলে দাও, কিন্তু জর্দা টর্দা দিয়ে দিও না যেন। প্রমোদা পান সাজতে সাজতে যুবক দুটির দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, জর্দা না খেলে দেব কেন বাবা? সুকুমার বলল, আমারটাই দাও, ওরটাই দিও না। খাওয়া তো ভালো, জর্দার নাম শুনলেই আমাদের শুভেন্দুর মাথা ঘোরে। শুভেন্দু বাধা দিয়ে বলল, আহ, কি হচ্ছে? তাড়াতাড়ি সেরে নাও, দেরি হয়ে যাচ্ছে। দাম চুকিয়ে দিয়ে সুকুমার একটু সরে এসে সিগারেট ধরালো। শুভেন্দু বলল, পানওয়ালিদের মুখে অমন বাবা বাবা শুনতে আমার বড় খারাপ লাগে। সুকুমার একটু হেসে বলল, কি করবে বলো, ওর বাবু ডাকবার বয়স তো আর নেই। শুভেন্দু লজ্জিত হয়ে বলল, যা, কিন্তু বয়স না থাকলেও তাকাবার ভঙ্গিটি প্রায় তেমনিই আছে। পান সাজতে সাজতে আমাদের মুখের দিকে কিরকম করে বারবার চাইছিল দেখলে তো? সুকুমার বলল, দেখেছি, শুধু তোমার মুখের দিকে নয়, তোমার আমার বয়সী সকলের মুখের দিকেই ও অমনি করেই তাকায়। কিন্তু তুমি যা ভাবছ তা নয়, প্রমোদা ওর জামাইকে খোঁজে। হাসতে গিয়ে সুকুমার হঠাৎ গম্ভীর হয়ে গেল। শুভেন্দু বিস্মিত হয়ে বলল, জামাই মানে? গলাটা একটু চড়ে গিয়েছিল শুভেন্দুর। সুকুমার তার দিকে চেয়ে ফিসফিস করে বলল, আস্তে হে আস্তে, শুনতে পাবে। চলো, এবার ভিতরে চলো। রাস্তা পার হয়ে দুই বন্ধু অফিসে গিয়ে ঢুকল। একদল মেয়ে ঢুকলো তারপর, তাদের পিছনে পিছনে আরও একদল ছেলে। প্রমোদা পান সাজা থামিয়ে তাদের দিকে স্থির দৃষ্টিতে একটুকাল তাকিয়ে রইল, তারপর ফের কাজে মন দিল। শুনতে সে পেয়েছে, চোখের মতো কানও আজকাল তীক্ষ্ণ হয়ে গেছে প্রমোদার। কে কি বলে না বলে সব সে বুঝতে পারে। প্রমোদা সব দেখে, সব শোনে, সব টের পায়।
লোকে ভাবে আগের মতো এখনো বুঝি তার মাথা খারাপই আছে। ওদের ভুল। প্রমোদার মাথা অনেক দিন হলো ফের ঠিক হয়ে গেছে। আজকাল তার সব মনে পড়ে। মনে পড়ে সেই কৃপানাথদের গলি, দোরের সামনে রাতের পর রাত সেই আগন্তুকের জন্য অধীর প্রতীক্ষায় দাঁড়ানো। শীত নেই, গ্রীষ্ম নেই, বর্ষা বাদল নেই, পথে এসে দাঁড়াতেই হবে। মাস মাস ভাড়া না পেলে বাড়িওয়ালি ছাড়ে না। পোড়া পেটের তাগি তো কি কম। কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো না প্রমোদাকে। মানদা মোক্ষদাদের তুলনায় ওর ঘরে লোকজন ঘন ঘনই আসত। রূপ, স্বাস্থ্য, বয়স, বুদ্ধি, দলের মধ্যে তারই সবচেয়ে বেশি ছিল। নিত্য নতুন ধরনের সাজসজ্জা করত প্রমোদা। সিঁথিতে কপালে সিঁদুর লেপে শাখা চুড়ি পরে কোনোদিন কুলবধূ হতো, কোনোদিন বা কুমারীর বেনি পিঠে লুটিয়ে পড়ত। মানদা মুখ ঘুরিয়ে বলতো, ঢং, তুই থিয়েটারে গেলেই পারিস, এখানে পড়ে মরছিস কেন? মালতী বলতো, সোনাগাছিতে চলে যা, 6 বছর বাদে বড় রাস্তার ওপর বাড়ি তুলতে পারবি। এই এঁদো গলিতে পড়ে মরছিস কেন? প্রমোদা হেসে জবাব দিত, তোদের জ্বলে মরা দেখব বলে। তারপর 23 বছর বয়সে বকুল কোলে এলো প্রমোদার। বাড়িওয়ালি বলল, এতদিনে তোর দুঃখ ঘুচল প্রেম। পেট থেকে পড়তে না পড়তেই যা চোখ মুখ বেরিয়েছে, তোর চেয়ে লাখো গুণে রূপসী হবে। সারা জীবন পায়ের ওপর পা তুলে নিশ্চিন্তে খেতে পারবি। মোক্ষদা বলল, একেই বলে ভাগ্যি। আমাদের ঘরে বেটা ছেলে পাঠিয়ে ভগবান ওকেই মেয়ে দিলে। দেবে না? সেও তো একচোখা পুরুষের জাত, সুন্দর মুখ দেখলে সেও ভোলে। কিন্তু সবাই যা ভেবেছিল তা হলো না। বকুলের বছর 7 বয়স হতে না হতেই তাকে নিয়ে কৃপানাথদের গলি ছেড়ে চলে এলো প্রমোদা। সোনাগাছিতে বা রূপাগাছিতে নয়, বেলগাছি আর বস্তি বাড়িতে এসে বাসা বাঁধল। নিজের পেশার ওপর তার অপ্রবৃত্তি জন্মে গেছে। দুবার যথা সর্বস্ব চুরি হয়েছে প্রমোদার। একবার সে হতাশ প্রেমিকের ছোড়ার মুখ থেকে বেঁচেছে। যথেষ্ট শিক্ষা হয়েছে প্রমোদার। এ পথ আর নয়। পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের দোতলা বাড়ির অল্প বয়সী বউটির স্বামী শাশুড়ি ছেলে মেয়ে নিয়ে সুখের ঘরকন্যা দেখতে দেখতে প্রমোদা মনে মনে প্রতিজ্ঞা করেছে, তার বকুলকে কিছুতেই সে সোনাগাছিতে পাঠাবে না। বসেদের বউয়ের মতোই একটি সোনার সংসার বকুলের সে গড়ে দেবে। বেলগাছিয়াতে এসে সধবার বেশ ছেড়ে ফেলল প্রমোদা। পুরুষ সঙ্গে না থাকলে শাঁখা সিঁদুর নিয়ে অনেক কৈফিয়তের তলায় পড়তে হয়। তার চেয়ে সাদা থান আর সাদা সিঁথিতে আপদ কম। বহু নাথা থেকে একেবারে অনাথা বিধবা সাজল প্রমোদা। এই বয়সেই সব সোহাগ, আহ্লাদ, সাজসজ্জা ছেড়ে ফেলতে প্রথমটায় অবশ্য খুবই কষ্ট হলো। কিন্তু মেয়ের দিকে তাকিয়ে প্রমোদা নিজেকে সান্ত্বনা দিল। ওর সিঁথিতে সত্যিকারের সিঁদুর তুলে দেওয়ার জন্যে নিজের লোক দেখানো সিঁদুরের দাগ না হয় মুছেই ফেলল প্রমোদা, তাতে দুঃখ কিসের? বস্তিতে সবাই গৃহস্থ নয়, আধা গৃহস্থও কয়েক ঘর আছে। দিন দুপুরে রাত দুপুরে ভুল করে কেউ কেউ প্রমোদার দৌড়ে এসেও হানা দিতে লাগলো। কিন্তু ফের কোনো ফাঁদে পা দেওয়ার মতো মেয়ে নয় প্রমোদা। জীবনে তার শিক্ষা কম হয়নি। কয়েক পা এগিয়েই পাইক পাড়া।
সেখানে ডাক্তারবাবুর বাড়িতে ঠিকে ঝির কাজ নিল প্রমোদা। বাসন মাজে, বাটনা বাটে, বাড়ির ছোট ছেলেমেয়েরা কাঁদলে কোলে তুলে নেয়, আর মনে মনে স্বপ্ন দেখে নিজে ঝিগিরি করলেও বকুলকে সে এমনি একটি বড়লোকের বাড়ির বউ করে পাঠাবে। শুধু ঝিগিরির পয়সায় সংসার চলে না, যুদ্ধের বাজারে জিনিসপত্রে আগুন লেগেছে। দুপুরবেলায় পানের পুঁটলি নিয়ে প্রমোদা অফিস আদালতের সামনে গিয়ে বসে। বিক্রি মোটামুটি মন্দ হয় না। অফিসের বাবুরা অনেকেই এসে ভিড় করে দাঁড়ায়, চুনের বোঁটা হাতে নিয়ে গল্প করে। একদিন ডাক্তারবাবু বললেন, তোমার মেয়ে তো বেশ চালাক চতুর দেখছি, লেখাপড়া শিখলো কোথায়? ওকে স্কুলে দিয়েছ নাকি? প্রমোদা লজ্জিত হয়ে বলল, না বাবু, বস্তির সামনে নিমাই বুদির দোকান আছে, বই খাতা নিয়ে সেখানেই যায়। পড়াশুনো পেলে বকুল আর কিছুই চায় না, দিনরাত বই নিয়েই থাকে। রামায়ণ মহাভারত সব ওর মুখস্থ। ডাক্তারবাবু বললেন, শুধু রামায়ণ মহাভারত কেন, ও আরও অনেক বই পড়েছে। ওকে এবার একটা ভালো স্কুল দেখে ভর্তি করে দাও প্রমোদা। মুদির দোকানে ফেলে রেখো না। তোমার মেয়ে দেখতে তো অমনিতেই সুন্দরী, লেখাপড়াটা যদি ভালো করে শেখে ওর বিয়ের জন্যে তোমাকে আর ভাবতে হবে না। যে দেখবে সেই তাকে পছন্দ করবে। প্রমোদা আধখানা ঘোমটার আড়াল থেকে অস্ফুট স্বরে বলল, সে আপনাদের আশীর্বাদ কর্তা। শ্যামবাজারে ডাক্তারবাবুর জানা মেয়ে স্কুল আছে, সেখানে আধা মাইনেতে বকুলকে ভর্তি করে দিল প্রমোদা। স্কুলে পুরো নাম জিজ্ঞেস করায় সে বলল, বকুলমালা দাসী। পরদিন বকুল এসে বলল, আজকাল আর মেয়েরা দাসী লেখে না মা, আমাদের ক্লাসের দিদিমণি রেজিস্টার খাতায় আমার নাম বকুলমালা দাস লিখে দিয়েছেন। প্রমোদা চমকে উঠে বলল, রেজিস্টার? সে আবার কি রে? বকুল হেসে বলল, বারে, রোজ যে নাম ডাকা হয় ক্লাসে, স্কুলে গেলাম কি গেলাম না তার হিসেব রাখার জন্যে নামের খাতা আছে প্রত্যেক ক্লাসে। প্রমোদা আশ্বস্ত হয়ে বলল, ও। ক্লাসের পর ক্লাস ডিঙিয়ে চলল বকুল। ফ্রক ছেড়ে শাড়ি ধরল, স্কুল ছেড়ে কলেজ। বস্তির সবাই বলল, আর কেন, এবার মেয়ের বিয়ে দিয়ে দাও। প্রমোদা বলল, আমি তো অনেক দিন ধরেই বলছি, কিন্তু মেয়ে যে সে কথা শোনে না। কত সম্বন্ধ এলো, কত সম্বন্ধ হাত ছাড়া হলো, কিন্তু বকুল কিছুতেই বিয়ের প্রস্তাবে সায় দিল না। প্রমোদা একদিন মেয়েকে ডেকে বলল, তুই কি ভাবলি বল দেখি বকুল, বিয়ে থা ঘর গেরস্থালি করবি নে? বকুল বলল, না মা, এই বেশ আছি। প্রমোদা বিরক্ত হয়ে বলল, এই বেশ আছি, তুই দিনরাত বই নিয়ে পড়ে থাকবি, আর আমি জীবনভর পরের বাড়িতে দাসীগিরি করব, রাস্তায় বসে পান বেচব, এই বুঝি তোর ইচ্ছে? বকুল কালো ব্যথা ভরা চোখ তুলে মায়ের দিকে তাকালো। আমি তো তোমাকে বলেছি মা, ওসব কাজ ছেড়ে দাও। প্রমোদা রাগ করে বলল, কেবল ছেড়ে দাও ছেড়ে দাও, ছেড়ে দিলে চলবে কি করে শুনি? দুবেলা অন্ন জুটবে কি করে? বকুল বলল, আমি টিউশনি করব মা, চাকরি বাকরি জুটিয়ে নেব, তবু তোমাকে ওসব কাজ করতে দেব না। তারপর সত্যিই যখন বকুল একটা স্কুলের মাস্টারির খবর আনলো, প্রমোদা বাধা দিয়ে বলল, হুম, তা হবে না, তার চেয়ে তুমি যা করছিলে তাই করো বাবু, পাশ পরীক্ষা শেষ করো, ভাতের জন্যে তোমাকে ভাবতে হবে না। বকুল বলল, কিন্তু রাস্তায় বসে পান বিক্রি করতে তোমাকে আর আমি দেব না মা।
কলেজে তো আমার মাইনে লাগে না। প্রিন্সিপাল যে টিউশনিটা আমাকে জুটিয়ে দিয়েছেন তাতে সংসারের অনেক খরচ আমাদের চলে যাবে। তারপর বিএটা পাশ করে কোনো অফিসে টফিসে ঢুকতে পারলেই জানবো, কষ্টে শিষ্টে আমাদের দুজনের তাতেই চলবে। তোমাকে আর আমি কষ্ট করতে দেব না মা। মেয়ের মুখের দিকে মমতা ভরা চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে প্রমোদা বলল, দূর পাগলি, আমার আবার কষ্ট কিসের? তোকে পেয়ে আমি সব দুঃখ ভুলেছি। বিএ পাশ করবার কিছুদিন বাদেই চাকরি জুটিয়ে নিল বকুল। আগে থেকেই চেষ্টা চরিত্র করছিল। কলেজের এক প্রফেসরের স্বামী সরকারি অফিসে ভালো চাকরি করেন, সেখানেই কাজ জুটল বকুলের। পান বিক্রি আগেই বন্ধ হয়েছিল। চাকরি পাওয়ার পর ডাক্তারবাবুর বাড়িতে ঝিগিরিও আর মাকে করতে দিল না বকুল। প্রমোদা বলল, কেন, পেটের জন্যে তুই খাটবি আর আমি খাটতে পারবো না? আমার কি গতর গেছে? বকুল বলল, ও কথা কেন বলছো মা? এতকাল তো তুমি আমাকে খাইয়ে পরিয়ে মানুষ করেছ। এবার তুমি বিশ্রাম করো, নিজের ঘর সংসার দেখো। প্রমোদা বলল, ঘর সংসার না ছাই, তোর বিয়ে হবে, জামাই আসবে, কোল ভরে ছেলে মেয়ে আসবে, তবে তো আমার সংসার। তার আগে আমার সংসার কিসের রে? বলি মেয়ের দিকে তাকালো প্রমোদা। 21-22 বছরের সমত্ব মেয়ে, কিন্তু বিয়ের কথায় ওর মুখে রং লাগলো না। চোখের পাতা লজ্জায় আনন্দে নেমে এলো না। মার দিকে স্থির দৃষ্টিতে একটুকাল তাকিয়ে থেকে বকুল মৃদু কিন্তু স্পষ্ট গলায় বলল, সেসব হবার নয় মা। প্রমোদা জিজ্ঞাসা করল, কেন বকুল, ও কথা বলছিস যে? বকুল আস্তে আস্তে বলল, কেন বলছি তা তুমি নিজেই তো জানো সব। বকুল আর কোনো কথা না বলে চোখ নামিয়ে নিল। একটু বাদে সে উঠে চলে যাচ্ছিল। প্রমোদা তাড়াতাড়ি তার হাত চেপে ধরে ব্যাকুল স্বরে বলল, হ্যাঁ জানি, কিন্তু তাতে তোর তো কোনো দোষ নেই। তুই যে আমার পাকের পদ্ম বকুল, সেই দুঃখে তুই কেন বিয়ে করবি নে? বকুল বলল, আমার কোনো দুঃখ নেই মা, আমার জন্যে তুমি ভেবো না, আমি বেশ আছি। এবার বকুল উঠে গিয়ে কালো মলাটের একখানা ইংরেজি মোটা বই খুলে বসল। দুঃখে বুক ভেঙে যেতে লাগলো প্রমোদার। মেয়েরা হইচই করে, কত আনন্দ আহ্লাদ করে, কিন্তু বকুল সেই 11-12 বছর বয়স থেকেই ভারী গম্ভীর, ভারী বিষণ্ণ। বকুল প্রথম প্রথম তার বাপের খোঁজ করেছে, কাকা মামা দাদাদের খোঁজ করেছে। প্রমোদা মেয়েকে বুঝিয়েছে তারা কেউ বেঁচে নেই। বকুল তবু অবুঝের মতো জিজ্ঞাসা করেছে, মা, কি অসুখে মরল আমার বাবা? শিলালীলাদের মতো আমার কি জ্যাঠামণি ছিল? তার কি নাম ছিল মা? ধৈর্যের সীমা আছে সকলেরই। প্রমোদাকেও এক সময়ে বিরক্ত হয়ে বলতে হয়েছে, রাত দিন অত আমি বকতে পারি নে বাপু, যা বলেছি বলেছি, আর আমি কিচ্ছু জানি নে। কিন্তু প্রমোদা না জানলে কি হবে? বকুল ক্রমে ক্রমে সবই জেনেছে। বস্তিতে কুটকাচালো লোকের তো অভাব নেই। তাদের ব্যঙ্গ বিদ্রূপে ইশারা ইঙ্গিতে সবই বুঝতে পেরেছে বকুল। ঝগড়ার সময় প্রতিবেশিনীদের ভাষা আরও স্পষ্ট, আরও বিষাক্ত হয়ে উঠেছে। বকুলের খেলার সঙ্গীরা পর্যন্ত খোঁটা দিয়েছে, বেশ্যার মেয়ে, তোর বাপের ঠিক নেই, তুই কেন খেলতে আসিস আমাদের সঙ্গে? প্রমোদা ঝাঁটা নিয়ে ছুটে গিয়েছে তাদের মারতে। কোমরে আঁচল জড়িয়ে অকথ্য ভাষায় তাদের বাপ মার সঙ্গে ঝগড়া শুরু করেছে। বকুল
ব্যাকুল হয়ে তাড়াতাড়ি মাকে হাত ধরে ঘরে টেনে এনেছে। মা, চুপ কর, চুপ কর। কিন্তু বছর পরে সেই দুঃখের দিনগুলিও গেছে। নিজের কুল পরিচয়ের কথা, আত্মীয় স্বজনের কথা বকুল মাকে আর জিজ্ঞাসা করে না। তার সঙ্গে বস্তির কারো আর ঝগড়া হয় না। কারো সঙ্গে বড় একটা মিশতে যায় না বকুল। স্কুলে যায়, স্কুল থেকে ফিরে এসে আবার বই নিয়ে বসে। প্রমোদা মাঝে মাঝে জিজ্ঞাসা করে, এত বই তুই কোত্থেকে পাস বকুল? বকুল জবাব দেয়, শহরে বইয়ের কি অভাব আছে মা? স্কুলের মেয়েদের কাছ থেকে আনি, দিদিমণিদের কাছ থেকে আনি। প্রমোদা বলে, বই ছাড়া তুই কি দুনিয়ায় আর কিছুই চোখে দেখতে পাস নে? লীলারা কেমন সুন্দর তাদের ক্লাসের মেয়েদের সঙ্গে করে নিয়ে আসে, তোর সঙ্গে বুঝি কারো ভাব নেই? আছে, তবে আনিস নে কেন তাদের? বকুল খানিকক্ষণ চুপ করে থেকে বলে, ভয় করে মা, যদি তারা আমাদের ঘৃণা করে। প্রমোদা হঠাৎ কোনো কথা খুঁজে পায় না। স্কুল থেকে ভালোভাবে পাশ করে কলেজে ভর্তি হলো বকুল, কিন্তু মেয়ের স্বভাব বদলালো না। সেই বইয়ের রাস, ঘরের কোণ, আর নিজের মন নিয়ে পড়ে থাকে। দুনিয়ায় আর কিছুতেই ওর কোনো আসক্তি নেই। ওর সমবয়সী শিলা, লীলা দুজনেরই বিয়ে হয়ে গেল। বছর ঘুরতে না ঘুরতেই একজন ছেলে কোলে নিয়ে আর একজন পেটে নিয়ে বাপের বাড়ি এলো বেড়াতে। প্রমোদার সাজা পান খেয়ে তারা ঘরের মেঝেয় পা ছড়িয়ে শ্বশুরবাড়ির কত গল্প করল। শেষে লীলা হাসতে হাসতে বলল, মাসিমা, ওই গোমরামুখীকে এবার বিয়ে দিয়ে দিন। ওর যা ভাবভঙ্গি দেখছি, কবে যে ও সংসার ছেড়ে সন্ন্যাসিনী হয়ে যাবে তার ঠিক নেই। সন্ন্যাসিনী হতে বাকি। বকুল গয়নাগাটি কিছু পরে না, অত বড় চুলের গোছা মাথায়, কিন্তু ভালো করে যত্ন নেয় না। মেয়ে তো নয়, এ এক অনাসৃষ্টি। প্রমোদা জিজ্ঞাসা করে, আচ্ছা বকুল, লীলাকে দেখে তোর কি হিংসে হয় না? হিংসে কেন হবে মা? তুই কি চাস বলতো? বই থেকে মুখ তুলে বকুল মৃদু হাসে। সেই তো সমস্যা, কি চাইব বলো তো? প্রমোদা বিরক্ত হয়ে বলে, হাসিস নে বাবু, তোর হাসিতে আমার গা জ্বলে। কি চাইবি, তাও আমাকে শিখিয়ে দিতে হবে? স্বামী, সংসার, গা ভরা গয়না, কোল ভরা ছেলে, মেয়ে মানুষে দুনিয়ায় আর কি চায় শুনি? বকুল বইয়ের দিকে চোখ রেখে মৃদু স্বরে বলে, ওসব আমি কিচ্ছু চাই নে। প্রমোদা গালাগাল দিয়ে ওঠে, তা চাইবি কেন? পোড়া কপালি হতচ্ছাড়ি, এ যে রক্তের দোষ, ঘর সংসার তোর মনে চাইবে কেন? কিন্তু তুই চাস নে, আমি চাই। যেমন করে পারি জামাই আমি আনবই। বকুল বই নিয়ে মায়ের চোখের আড়ালে গিয়ে বসে। রাগে জ্বলে যায় প্রমোদা। ইচ্ছা করে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে ওই বইয়ের রাস। বই তো নয়, যেন শত্রু। ওই বই পড়া বৃদ্ধের জন্যেই মেয়ে তার এমন করে পর হয়ে গেছে। ও কি ভাবে, কি চিন্তা করে, তা প্রমোদা বুঝতে পারে না। এমনকি ওর মুখের ভাষা পর্যন্তও যেন আলাদা। অথচ এই মেয়েকে বুকে করেই, এই মেয়ের সুখের জন্যেই প্রমোদা অকালে নিজের সব স্বাদ আহ্লাদ ত্যাগ করেছে। এক এক সময় তার মনে হয়, এর চেয়ে বকুলকে নিয়ে তার সেই কৃপানাথদের লেনেই পড়ে থাকা ভালো ছিল। বাড়িওয়ালি মাসির মেয়ে আলতার মতো বকুলেরও সেখানে দর থাকত, আদর থাকত, আর বকুলের খাতিরে খাতির বাড়ত প্রমোদার। সব আট ঘাট ফিকির ফন্দি বকুলকে সে শিখিয়ে দিত, যেমন বাড়িওয়ালি মাসি শেখায় তার মেয়েকে। হয়তো তাদের মধ্যে মাঝে মাঝে চুলোচুলি খুনোখুনি হতো, যেমন আলতা আর তার মা বিনি মাসির মধ্যে প্রমোদা হতে দেখেছে। কিন্তু ঝগড়া মিটে গেলে
আবার সুখ দুঃখের কথাও হতো দুজনের মধ্যে। একজন আরেকজনের যত্ন করত। মাতাল হয়ে পড়ে থাকলে বিছানায় তুলে দিত। খারাপ অসুখ বিসুখ হলে প্রাণ দিয়ে সেবা করত। মা মেয়ে কেউ কারো কাছে কিছুই লুকোতো না, কেউ কাউকে ঘৃণা করত না। নিজের রক্ত মাংসের মেয়েকে একেবারে নিজের করে পেত প্রমোদা। বকুল তখন মার কাছে থেকে এমন দূরে দূরে থাকতে পারত না, মনে মনে এমন করে ঘৃণা করতে পারত না। মেয়েকে লেখাপড়া শিখিয়ে ভদ্রলোকেদের সঙ্গে মিশতে শিখিয়ে ভারী আহাম্মকি করেছে প্রমোদা। কিন্তু কলেজের পড়া শেষ করে অফিসে ঢুকে 1 মাস বাদে যখন মাইনের টাকাগুলি তার হাতে এনে দিল বকুল, প্রমোদার মন অন্যরকম হয়ে গেল। সে যা ভেবেছিল তা নয়। মেয়েটার মনে তাহলে সত্যিই মায়া মমতা আছে। এই কি সব টাকা বকুল? হ্যাঁ মা, সব। হ্যাঁ রে, সব দিলি? তোর নিজের কাছে কিছুই রাখলি নে? না মা, তোমার কাছেই সব থাক। এতখানি বিশ্বাস আলতা তার মাকে করত না। নিজের রোজগারের পুরো টাকা তো ভালো, অর্ধেক টাকা সিকি টাকাও সে মাকে প্রাণ ধরে দিতে না কোনোদিন। তার চেয়ে প্রমোদার বকুল 1000 গুণ ভালো, লক্ষ গুণ ভালো। প্রমোদা এগিয়ে এসে সস্নেহে মেয়ের চিবুক তুলে ধরল। হ্যাঁ রে বকুল, আমি কি তোর কাছে রোজগার চেয়েছি, টাকা চেয়েছি? বকুল বলল, কিন্তু সংসারে টাকারও তো দরকার আছে মা। প্রমোদা বলল, না, কোনো দরকার নেই। টাকা আমি যেমন করে পারি আনব। ঝিগিরি করব, পান বিক্রি করব। টাকার ভাবনা তোকে ভাবতে হবে না। তোর কাছে আমি টাকা চাই নে। বকুল মৃদু স্বরে বলল, তবে তুমি কি চাও মা? কি চাই? হতভাগী, তা কি তুই এতদিনেও বুঝতে পারলি নে? আমি আমার জামাই চাই, ঘর ভরা নাতি নাতনি চাই। সেই দোতলা বাড়ির বউয়ের মতো আমি তোকে ভরা সংসারের মাঝখানে দেখতে চাই যে বকুল। প্রমোদার 2 চোখ জলে ভরে উঠল। বকুল কোনো কথা না বলে আস্তে আস্তে সরে গেল সামনে থেকে। তারপর খেতে বসে মাকে আনমনা করার জন্যে নিজের অফিসের গল্প শুরু করল। খুব বড় অফিস, ঠিক যে তেতলা বাড়িটার সামনে বসে প্রমোদা পান বিক্রি করত, সেই বাড়ির মতো। বকুলের মতো আরো কত মেয়ে আছে সেখানে। শুধু মেয়ে না, শুধু মেয়ে না, ছেলেরাও আছে। তাদের সংখ্যাই বেশি। মিলেমিশে কাজ করতে প্রথম প্রথম খুব লজ্জা করত বকুলের, এখন আর করে না। প্রমোদা অবাক হয়ে বলে, বলিস কি, আমাকে একদিন দেখিয়ে আনবি? বকুল হেসে বলে, বেশ তো, যেও একদিন। কিন্তু ওই কথাই, সত্যি সত্যি প্রমোদাও যায় না, বকুলেরও তাকে নিয়ে যাওয়ার কোনো গরজ নেই। তারপর মাস 5-6 চাকরি করতে না করতেই মেয়ের বেশে বাসে চেহারায় বেশ একটু পরিবর্তন লক্ষ্য করে প্রমোদা। বকুল আগে পরত 8 পৌরে মিলের শাড়ি, এখন রঙিন তাঁতের শাড়ি পরেই বের হয়। সে রং কখনো সবুজ, কখনো গোলাপি, কখনো হলদে। বকুলের নিজের গায়ের রং গৌর, ওকে সব রঙই মানায়। আগে চুলের রাশ ছিল যেন বাবুই পাখির বাসা, এখন বকুল নিজেই বিনুনি করে। সে বেনি কোমর ছাড়িয়ে অনেক নিচে যায়। কোনোদিন বা আলগা খোপা বেঁধে রাখে বকুল, তাতেও ওকে চমৎকার দেখায়। স্নো পাউডারের দিকে এতকাল মেয়ের বিশেষ ঝোঁক ছিল না, এখন এক একটি করে সেসবও আসতে শুরু করেছে। সময় বুঝে নিজের হার চুড়ি আর দুল মেয়েকে বের করে দিল প্রমোদা। এর আগেও কয়েকবার দিয়েছে, কিন্তু বকুল কিছুতেই পরেনি। এবার বলল,
ওইসব ডিজাইন আজকাল কেউ পরে নাকি মা? প্রমোদা মনে মনে হাসল। ভিতরে ভিতরে সব জ্ঞানই দেখি আছে মেয়ের। বকুল লজ্জিত হয়ে বলল, হাসছ যে? প্রমোদা বলল, হাসলাম আবার কই। বেশ তো, ওসব ডিজাইন পুরনো হয়ে গিয়ে থাকে যদি, হালের নতুন ডিজাইন গড়িয়ে নে। দুবার বলার পর নিমরাজি, তিনবারের বার পুরোপুরি রাজি হয়ে গেল বকুল। তারপর ক্রমেই মেয়ের চালচলন ভাবভঙ্গি দেখে আরো অনেক কথা টের পেল প্রমোদা। এ কেবল শাড়ি বদল নয়, মেয়ের ঘর বদলেরও দিন এসেছে। বকুল আজকাল আর শুধু মনে মনে বই পড়ে না, সুর করে সে ছড়া ওড়ায়। ছড়া বললে বকুল ভারী রাগ করে। ও বলে কবিতা। বেশ, না হয় কবিতাই হলো, তুই যা বলে খুশি হোস তাই বল। এতদিন বইয়ের শুকনো পাতা ছাড়া কোনো দিকেই মেয়ের লক্ষ্য ছিল না। এখন গোছায় গোছায় নিয়ে আসে রজনীগন্ধার ডাঁটা। একদিন চোখে পড়ল বকুলের খোঁপায় লাল গোলাপ ফুল গোজা। ও যখন ছোট ছিল এক বিছানায় শুতো প্রমোদা, কিন্তু বড় হওয়ার পর মেয়ে নিজেই আলাদা বিছানা করে নিয়েছে। কিন্তু সে বিছানাও প্রমোদা নিজেই পেতে দেয়। মশারি গুজে আলো নিবিয়ে মেয়ের বিছানার কাছে সেদিন একবার দাঁড়ালো প্রমোদা। তারপর আস্তে আস্তে জিজ্ঞাসা করল, বকুল, আমার কাছে আর লুকোস নে মা, বল না সে কে? কার কথা বলছো মা? তুই যাকে ভালোবেসেছিস, তোকে যে ভালোবেসেছে। কি বাজে বকছো? আমাকে আবার কে ভালোবাসবে? প্রমোদা একটু হাসল। আচ্ছা বকুল, তুই আমার পেটে হয়েছিস না আমি তোর পেটে হয়েছি রে? বকুল তরল সুরে বলল, তুমি আমার পেটে হয়েছ মা। লক্ষ্মী খুকু, যাও এখন ঘুমোও গিয়ে, অনেক রাত হয়ে গেছে। প্রমোদা হাসি চেপে নিজের বিছানায় গিয়ে শোয়। আজ গোপন করল, কিন্তু কদিন আর তার কাছ থেকে এমন করে গোপন করে রাখতে পারবে বকুল? কালই হোক পরশুই হোক, বলতে তাকে হবেই। অনেক রাত অবধি সেদিন প্রমোদার ঘুম এলো না। বারবার মনে পড়তে লাগলো সেই প্রথম মানুষটির কথা। সে বলেছিল প্রমোদাকে নিয়ে ঘর বাঁধবে। প্রমোদা বিশ্বাস করেছিল, ভেবেছিল মানুষের সব কথাই বুঝি সত্যি হয়। প্রমোদা ভারী বোকা ছিল তখন। তারপর ক্রমেই বয়স বাড়ল, জ্ঞান বুদ্ধি বাড়ল। প্রমোদা চিনতে শিখল মানুষকে। এমন অবিশ্বাসী জীব দুনিয়ায় আর দুটি নেই। তার কথা মানেই মিছে কথা। কিন্তু এমন শুভ দিনে এসব কি অলক্ষণে কথা মনে আনছে প্রমোদা? তার চেয়ে বকুলের যে বর আসবে তার কথা ভাবুক, প্রাণ জুড়িয়ে যাবে। তার অল্প বয়স, কিন্তু অগাধ বিদ্যাবুদ্ধি, যেমন রূপ তেমনি স্বাস্থ্য। এতকাল তপস্বিনী থেকে বকুল কি আর যাকে তাকে পছন্দ করেছে? সে কি প্রমোদার তেমন মেয়ে? আর একদিন মেয়েকে প্রমোদা অনুরোধ করল, তার নামটা আমাকে বল না বকুল। বকুল ক্ষীণ প্রতিবাদের সুরে বলল, কি যে বলো মা, কার নাম আবার বলবো? প্রমোদা একটু হাসল। আচ্ছা, নাম ধরে ডাকতে তোর বুঝি লজ্জা করছে? আচ্ছা, তাকে তুই অফিসের পর একদিন আমার কাছে নিয়ে আয় না, আমি তার কাছ থেকেই সব জেনে নেব। বকুল একটু কাল চুপ করে থেকে বলল, তাকে কি এই সব জায়গায় আনতে পারি মা? প্রমোদা বলল, খুব বড়লোক বুঝি? তবে থাক, এই বস্তির মধ্যে তাকে আর এনে কাজ নেই। এবার একটা ভালো ঘরটর দেখে উঠে যেতে হবে, আর এই নোংরা বস্তির মধ্যে আমরা আর পড়ে থাকব না। বকুল যেন নিজের মনেই বলল, শুধু বাড়িঘর বদলালেই বা হবে কি? প্রমোদা এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে হঠাৎ চেঁচিয়ে উঠল, ও, নিজের মা বদলাতে না পারলে বুঝি তুই আর তাকে আনবি নে? আমাকে এত ঘেন্না তোর? কেন,
কি করেছি আমি? জ্ঞান হওয়ার পর থেকে তুই আমাকে মদ খেতে দেখেছিস, না কোনো পুরুষের সঙ্গে বেলাল্লাপনা করতে দেখেছিস যে এত ঘেন্না করবি তুই আমাকে? হায় হায়, দুধ কলা দিয়ে এতদিন কি সাপ আমি পুষেছি রে। এর চেয়ে তখন যদি বিনিমাসির কথা শুনতুম, বিক্রি করে দিতুম, সে টাকা আমার আখেরে লাগতো। বকুল বলল, চুপ করো মা, ঘরে ঘরে সবাই কান পেতে রয়েছে, সবাই শুনতে পাচ্ছে তোমার কথা। প্রমোদা মুখ বাঁকিয়ে বলল, শুনুক, আমার বইয়েই গেল। ঘর সংসারের কাজ সেরে খানিক বাদে প্রমোদা মেয়ের খোঁজ নিতে এসে দেখল বকুল তার ছোট্ট টেবিলখানির উপর মাথা নুইয়ে চুপ করে রয়েছে। পিঠ ভরে ছড়িয়ে পড়েছে কালো চুলের রাশ। প্রমোদা আস্তে আস্তে সেই চুলগুলির ওপর হাত রাখল। পরের বাড়িতে বাটনা বেটে বেটে ক্ষয়ে গেছে, ফেটে গেছে আঙুলগুলি। বকুলের মসৃণ চুলের রাশের ওপর নিজের খড়খড়ে খসখসে হাতখানা রেখে একটুকাল চুপ করে দাঁড়িয়ে রইল প্রমোদা। তারপর আস্তে আস্তে বলল, বকুল, তুই কাঁদিস নে। সত্যি, আমি তোর মা হওয়ার যোগ্যী নই মা, আমি যোগ্যী নই। বকুল হঠাৎ চেয়ার ছেড়ে উঠে ছোট মেয়ের মতো প্রমোদাকে আঁকড়ে ধরল। ও কথা বলো না মা। জল ভরা ঝাপসা চোখে আরো দুটি ছলছলে কালো চোখের দিকে তাকালো প্রমোদা। তেমনি আস্তে আস্তে বলল, সত্যি বকুল, আমি তোর মা নই। আমার কথা তার কাছে তুই বলিস নে মা, বলিস তোর আসল মা তোর ছেলেবেলাতেই মরে গেছে। সে ঠিক তোর মতোই ছিল, তোর মতোই লেখাপড়া জানত, ভদ্রলোকের ঘরে থাকত, ভদ্রলোকের সঙ্গে মিশত। আমি তোর মা নই বকুল, সেই ছিল তোর আসল মা। আমি কেবল তোকে পেলে পুষে বড় করেছি। বকুল ধরা গলায় বলল, কোথায় বড় করেছ মা? আমি সেই ছোটই রয়ে গেছি। প্রমোদা নিজের কথাই বলে চলল, তাকে আমার কথা বলে দরকার নেই, তাকে আমার সামনে এনেও দরকার নেই তোর। শুধু একবার আড়াল থেকে আমাকে দেখাস, এখানে আনতে হবে না। আমি তোর অফিসের সামনে বসে পান বেচতে বেচতে একবার শুধু তার মুখখানা দেখে নেব। বকুল বলল, ছি মা, আবার ওসব কথা বলছো? আমি তাকে এখানে নিয়ে আসব, সে তোমার পায়ের ধুলো নিয়ে তোমাকে প্রণাম করবে। সে মোটেই অহংকারী নয় মা, সে বড় ভালো। সত্যি? প্রমোদা একটু হেসে মেয়ের দিকে তাকালো। দুজনেরই চোখে জল, ঠোঁটে হাসি। বকুল লজ্জায় চোখ নামিয়ে নিয়ে মৃদুস্বরে বলল, হ্যাঁ মা, সত্যি, অত ভালো আমি আর কাউকে দেখিনি। প্রমোদার দুটি কান যেন মধুতে ভরে গেল। আর তার কিচ্ছু জানবার দরকার নেই, নাম নয়, ধাম নয়, অবস্থার কথা নয়। মানুষ ভালো হলেই সব হয়, ভালোবাসলেই সব পায়। কিন্তু তারপর ফের মাস দুই যেতে না যেতেই দেখা গেল বকুলের আবার পরিবর্তন শুরু হয়েছে। ওর মুখে হাসি নেই, গলা ছেড়ে কবিতা পড়া বন্ধ হয়েছে, চুল বাঁধায়, রঙিন শাড়ি পরায় তার ফের সেই ঔদাসীন্য দেখা দিয়েছে। কদিন বাদে গয়নাগুলিও বকুল খুলে ফেলল। প্রমোদা এবার রাগ করে বলল, তোর কি হয়েছে রে? বকুল বলল, কি আবার হবে? প্রমোদা বলল, নিশ্চয়ই ঝগড়াঝাটি হয়েছে। বকুল চুপ করে রইল। প্রমোদা এবার হেসে বলল, যত ভালো ছেলে আর ভালো মেয়েই হোক, দুজনে কাছাকাছি এলে ঝগড়া দু চারবার হবেই। সেই দোতলার বউটিকেও দেখতুম। স্বামী স্ত্রীর মধ্যে দিন রাত যেমন ভাব, ঠিক তেমনি ঝগড়া।
ঝগড়া শুনে মনে হতো ওরা বুঝি কোনোদিন জীবনে কেউ আর কারো মুখ দেখবে না। কিন্তু দুদণ্ড যেতে না যেতেই আবার তাদের মধ্যে বেশ মিলমিশ হয়ে যেত। বিয়ে করা বউ, বিয়ে করা স্বামী, একজন আর একজনকে ফেলে যাবে কোথায়? তোরা এবার বিয়ে করে ফেল বকুল। মুখ নিচু করে বকুল বলল, তার আর উপায় নেই মা। প্রমোদা চমকে উঠে বলল, সে কি রে, বিয়ে করার উপায় নেই কেন? সে কি জাতের কথা তুলেছে? তাকে বলিস তুই বামুনের মেয়ে, আমি যাই হই, জাতে সে বামুনই ছিল, পৈতে ছিল গলায়। বামুনের চেয়ে তো উঁচু জাত কিছু আর নেই, তার মেয়েকে সবাই বিয়ে করতে পারে। বকুল তেমনি নতমুখে বলল, বামুন কায়েতের কথা নয় মা, তার ঘরে বউ আছে, ছেলে মেয়ে আছে, আমাকে সে আর বিয়ে করতে পারে না। প্রমোদা মুহূর্তকাল স্তব্ধ হয়ে রইল, তারপর বলল, গোড়া থেকে তুই সব জানতিস? বকুল বলল, না, আমিও তাকে সব কথা জানাইনি, সেও আমাকে সব কথা বলেনি, কিন্তু তার কথা যে এত মারাত্মক সে আমি ভাবতে পারিনি মা। প্রমোদা মেয়ের দিকে তাকিয়ে আরো কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কিন্তু বিয়ে করেছে করেছে, ছেলে মেয়ে আছে আছে, তোর কাছে তাকে আসতেই হবে। অমন কত সুন্দরী গর্বিণী বউয়ের স্বামী, কত সোনার চাঁদ ছেলে মেয়ের বাপকে আমি ঘর ছাড়িয়েছি, আর তুই একজনকে ছাড়াতে পারবি নে? খুব পারবি, কি করে পারতে হয় আমি তোকে শিখিয়ে দেব। বকুল বলল, ছি ছি মা, চুপ করো। আস্তে আস্তে সেখান থেকে উঠে চলে গেল বকুল। তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের সেই যাওয়ার দিকে একটুকাল তাকিয়ে থেকে প্রমোদা দ্রুত পায়ে তার পিছনে পিছনে গেল। তারপর খপ করে মেয়ের একখানা হাত শক্ত করে ধরে কঠিন স্বরে বলল, বকুল, আমার দিকে তাকা, আমার চোখের দিকে চেয়ে কথা বল। কিন্তু বকুল আর মুখ তুলল না। প্রমোদা মেয়ের হাত ধরে টানতে টানতে ঘরের এক কোণায় নিয়ে এলো। দৌড় জানালা সন্তর্পণে বন্ধ করে গলা নামিয়ে বলল, পোড়ার মুখী, নিজের এমন সর্বনাশ কেন করতে গেলি? তুই না লেখাপড়া শিখেছিস? বকুল তেমনি চুপ করে রইল। প্রমোদা বলল, আমার গোড়া থেকেই সন্দেহ হয়েছিল, কিন্তু তুই আমার পেটের মেয়ে, আমার চোখে এই 3 মাস ধরে ধুলো দিয়েছিস, আমার কাছে কেবল মিছে কথা বলেছিস। কেন এমন সর্বনাশ করলি বকুল? কেন না জেনে শুনে নিজেকে এমন করে বিলিয়ে দিলি? ভেবেছিলি সব দিলেই বুঝি সব পাবি? ওরে পোড়া কপালি, যারা অমন করে নেয় তারা কিছুই দেয় না, কিছুই দেয় না। চাপা কান্নায় গলা ধরে এলো প্রমোদার, কিন্তু বকুলের চোখে এক ফোঁটাও জল নেই। সে শান্ত স্বরে বলল, আমাকে ছেড়ে দাও মা, যেতে দাও আমাকে। প্রমোদা বলল, কোথায় যাবি তুই মুখপুরি? 2 দিন বাদে যে আর তুই বেরোতেও পারবি নে। তোকে ঘরেই বা কদিন আমি লুকিয়ে রাখতে পারবো? আমার সেই বিনি মাসি এখনো বেঁচে আছে, তোকে তার কাছেই রাখবো, সে সব ফিকির ফন্দি জানে। ডাক্তার বদ্যির বাবা, চল আমার সঙ্গে। বকুল শঙ্কিত হয়ে বলল, না মা, সেখানে আমি এক মুহূর্তও টিকতে পারবো না। প্রমোদা বলল, ইস, কি আমার সতীসাধ্যি রে, না টিকতে পারবার কি হয়েছে রে? সে তোকে নিজের মেয়ের মতো রাখবে। বকুল বলল, না, আমার জন্য তোমাদের কাউকে কিছু ভাবতে হবে না, আমার ব্যবস্থা আমি নিজেই করব। প্রমোদা রাগ করে বলল, কি ব্যবস্থা করবি তুই? এসবের কি তুই জানিস? ব্যবস্থা করতে করতে বুড়ি হয়ে গেলাম, তবু এখন আমাদের গা কাঁপে। বকুল মৃদু হাসল, আমার গা কাঁপে না মা, তার সব চিহ্ন আমি মুছে ফেলব। প্রমোদা বলল, সেই হাড় হাবাতে 8 কুড়োর ব্যাটার নামটা এবার বল, সব খরচ তার কাছ থেকে আদায় করব। সহজে না দেয় আদালতে নালিশ করব। কি নাম তার?
বকুল বলল। তার নাম মুখে আনার মতো নয় মা। এতদিন যখন শোনোনি, আজও সে নাম তোমার শুনে কাজ নেই। প্রমোদার কোনো পরামর্শই বকুল নিল না। অফিস থেকে 1 মাসের ছুটি নিল, গয়না বিক্রি করলো, মোটা মোটা বইগুলি সব বিক্রি করে ফেলতে তার চোখে জল এলো। তারপর একদিন সন্ধ্যাবেলায় প্রমোদার পায়ের ধুলো নিয়ে বকুল বলল, আসি মা। প্রমোদার মনে পড়ল বকুল বলেছিল তার পায়ের ধুলো আর একজন এসে নেবে। প্রমোদা ভেবেছিল ওরা দুজনে একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে নেবে। সেদিন আর এলো না। আজ না আসুক, একদিন আসবেই। যেমন করেই পারুক, বকুলের বিয়ে দেবেই প্রমোদা। বয়সের মেয়ে, শরীর সারতে ওর আর কদিন লাগবে। প্রমোদা বলল, কোথায় যাচ্ছিস? কত দূরে? বকুল বলল, দূরে নয় মা, এই শহরের মধ্যেই। খুব ভালো ডাক্তারখানা, ভারী যত্ন করে, টাকা পেলে তারা সব করে। প্রমোদা বলল, আমাকে ঠিকানা দিয়ে যা, আমি তোকে দেখতে যাব। একটু ইতস্তত করে এক টুকরো কাগজে মাকে ঠিকানাটা লিখে দিল বকুল। প্রমোদা সেই কাগজখানা হাত পেতে নিয়ে বলল, দাঁড়া। তারপর বাক্সর ভিতর থেকে একটা পুরনো কবজ এনে বকুলের বাহুতে যত্ন করে বেঁধে দিয়ে বলল, এটা পরে থাকিস বকুল, আমাদের সেই বিনি মাসির দেওয়া কবজ। আপদে বিপদে সকলেই এতে ফল পেয়েছে। তুই তো বিনি মাসির কাছে গেলি নে, ও সময় কিন্তু তার নামটাম স্মরণ করিস। ধন্বন্তরী আমাদের বিনি মাসি, পুরো নাম বিনোদিনী দাসী। মনে থাকবে বকুল? বকুল একটু হেসে বলল, থাকবে। দুদিন বাদে সেই গোপন ডাক্তারখানার লোকই রাত্রির অন্ধকারে গোপন সংবাদ বয়ে নিয়ে এলো। বকুলকে বাঁচানো যায়নি। মাস কয়েকের জন্য মাথা খারাপ হয়ে গিয়েছিল প্রমোদার। পোড়া অফিসের ঘরে ঘরে গিয়ে প্রত্যেকের কাছে দাবি করত, কে আমার মেয়েকে খুন করেছ? বাপের বেটা হও তো বলো, তাকে ফিরিয়ে দাও। গোলমালে কাজের ক্ষতি হয়। অফিসের দারোয়ান পাগলিকে জোর করে বের করে দিয়েছে। তারপর থেকে কিছুতেই তাকে আর ভিতরে ঢুকতে দেয়নি। বন্ধ দরজায় মাথা ঠুকতে ঠুকতে মাথা ফের ঠিক হয়ে গেছে প্রমোদার। পাইকপাড়ার ডাক্তারবাবুর বাড়িতে আবার সে ঠিকে কাজ নিয়েছে। দুপুরবেলা পানের পুঁটলি নিয়ে অফিসের সামনে আগের মতো ফের বসতে শুরু করেছে। তার বকুলের অফিস। পান বিক্রি করতে করতে প্রমোদা প্রত্যেকটি যুবকের মুখের দিকে তাকায়। তার ঝাপসা চোখে আর জ্বালা নেই। সে জানে কোনো দিন সে শোধ নিতে পারবে না। শোধ নিতে আর চায়ও না সে। কি হবে শোধ নিয়ে? যে গেছে তাকে কি আর ফিরে পাবে? শোধ নিতে চায় না প্রমোদা, শুধু একবার চোখের দেখা দেখতে চায়। বকুল যাকে ভালোবেসেছিল তার মুখখানা কেমন, শুধু একবার সে দেখবে।